এই তুমি তোমার পুরনো বউ, আজ আবার নতুন করে লজ্জা কেন? আমার সাইকেলের পাম্প ছেড়ে দিয়েছো কতবার, চিনির বোতলে নুন দিয়ে শরবত খাইয়েছ। কি দুষ্টুই না ছিলে তুমি। আর কিছু মনে পড়ে না? বকুল তলায় তোমার পাশে বসিয়ে পানি ফল খাইয়েছ, সেই সঙ্গে অবশ্য লাখ দুয়েক চিমটিও আমাকে হজম করতে হয়েছে। তুমি চিমটি দিলে আমি তোমাকে অন্য কিছু দেব। কি বাসর ঘরে তুমি এইটা নিয়ে ঢুকেছ? আচ্ছা পাগল মেয়ে তো। খাও, সাজাবার সময় রুমা দিয়েছে, বললো তোর বরকে দিস। তোমার শরীরটাও কিন্তু কম দুষ্ট নয়। আমার কিন্তু অন্য কিছু খেতে ইচ্ছে করছে মমতা। অত তারা কিসে? সত্যি আমার তস হয়েছে না। রাত ফুরোতে এখন অনেক দেরি। অপেক্ষা করতে রাজি, যদি একটা গান নাও। যা, বাসর ঘরে গান গাইব, কেউ শুনলে। বাইরে মিষ্টি জ্যোৎস্নাকে ছড়াছড়ি দেখছ, এক্ষুনি তোমার হাত ধরে নদীর ধারে ছুটে যেতে মন চাইছে। আমারও বড্ড ইচ্ছে করছে এই জ্যোৎস্না ভরা রাতে নদীর ধারে তোমাকে বুকের মধ্যে নিয়ে গান শুনতে। কি হলো? আমার মাথা ঘুরছে কেন মমতা? আমার আমার সব আলো নিভে যাচ্ছে, আমি তোমাকে দেখতে পাচ্ছি না মমতা। মমতা আমাকে আমাকে শক্ত করে ধরো মমতা। আমি আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার সমস্যা অন্ধকার হয়ে আসছে মমতা। কথা বলো, কথা বলো, শুনছো? মা, 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 বাবা, বাবা। রাজীব, বলো, শুনছো? কি হয়েছে বৌমা? চলো চলো। রাজীব, রাজীব, ছোট বউ হঠাৎ উনি জ্ঞান হারিয়ে পড়ে। রাজীব, 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 রাজীব। হাসপাত, হাসপাত, হাসপাত। তো এক্ষুনি বসে ডাক্তার সাহেবকে ডেকে নিয়ে আসো। রোগটা ঠিক ধরতে পারছি না চৌধুরী সাহেব। রাজীবকে ঢাকায় পাঠানোই ঠিক হবে বলে আমার মনে হয়। তাতে তো কোনো অসুবিধা নেই, আমার নিজেরই বাড়ি রয়েছে ঢাকায়। লোকটা এমন কি মারাত্মক ডাক্তার যে ওকে ঢাকা পাঠাতেই হবে? আজ এখনই পাঠাতে হবে তা আমি বলছি না, তবে পরশু তরশু একবার চেক আপের জন্য পাঠালে ভালো হয়। রাজীবের বন্ধু আরিফ বিলেত থেকে ডাক্তারি পাশ করে এসছে, তাকে ডেকে পাঠালে কেমন হয় রকিব? সেটাই বরং ভালো হবে বাবা। আমি এক্ষুনি ঢাকা চলে যাচ্ছি, কাল বিকেল ওকে সঙ্গে নিয়ে ফিরবো। তাই করো বাবা, তাই করো। নাজমা একটু এদিকে এসো। তোমরা যে যাই কও, ময় মুরব্বীদের কথা মানতে হয়। এই তেলে জলে মিশ খায় না, এই খায়দের সঙ্গে সকলের আত্মীয়তা সয় না, এটা কোরআন কিতাবের কথা। আর এই বউ অপয়া, তা না হলে এমনটা হবে কেন? আমার ভালো ছেলে, রোগশোক কিছুই নেই, তার মধ্যে এমনটা। ঠিকই বলেছেন। বউ অপয়া না হলে রাজীব হঠাৎ এমন কঠিন অসুখে পড়বে কেন? তকদির, তকদির। ডাক্তার সাহেব কি বললেন বুবু? শহর থেকে বড় ডাক্তার আনতে হবে। এসো বাবা এসো, বড় দুর্ভাবনায় পড়ে গেছি রাজীবকে নিয়ে। সুস্থ মানুষও কখনো কখনো অসুস্থ হয়ে পড়ে, চাচা যান, দুর্ভাবনা করবেন না। চলুন চলুন। এসো বাবা এসো। কি রে, তোর আবার হঠাৎ কি হলো? কি হয়েছিল বলতো? কিছুই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতার সঙ্গে কথা বলছিলাম, হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলি। আচ্ছা আচ্ছা, আপনারা মিছিমিছি অস্থির হবেন না, নিজে নিজের কাজে যান। আমি রাজীবের সঙ্গে একটু গল্প সল্প করি। তুমি এসে আমাদের ভয়টা কাটালে বাবা।
রাজীবকে পুরোপুরি সারিয়ে না তুলে তোমাকে আমি ঢাকা যেতে দেবো না আরিফ। ঠিক আছে ঠিক আছে, ভাবিকে বলবেন রাজীবের বউকে এখানে পাঠিয়ে দিতে। আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাই। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। জি। এবার ঘটনাটা খুলে বলতো দোস্ত। বড় বৌমা, জি মা। ছোট বউকে রাজীবের ঘরে পাঠিয়ে দাও। আচ্ছা। তুই বাসর ঘরে আসার কতক্ষণ পরে এটা হলো? মিনিট 5-7। আই সি। এইটা কান্নাকাটি করার মতো কিছুই হয়নি ভাবি, তুমি বসো। আরিফের গল্প তো তোমার কাছে অনেক করেছি, তোমার কথাও সবই জানে। একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম বলে বিয়েতে আসতে পারিনি, সে যাকে। এবার বলো তো ভাবি কি হয়েছিল? দাঁড়িয়েছিলাম দুজনই। মমতা বলল অমন মিষ্টি জ্যোৎস্নার মধ্যে ওর মন চাইছে আমাকে নিয়ে নদীর ধারে ছুটে যেতে। এমন সময় হঠাৎ মনে হলো সবকিছু অন্ধকার হয়ে আসছে, কেমন অবশ হয়ে এলো আমার দেহটা। তারপর তারপর আর কিছুই জানি না। অজান্তে কোনো আঘাত টাঘাত পেয়েছিস কি? না। আচ্ছা, এর আগে তোর কখনো এমন হয়েছে? না তো। দেন ও তুই রাতে বিশ্রাম না করে আবার এ ঘরে চলে এলি? আজ রাত্রিবাসটা আমি তোর সঙ্গে করব। তুই শালা নাইট ডিউটি দেওয়ার জন্য কেন এলি? আমার বউটাকে পাঠিয়ে দিতে পারতিস। ওটা আপাতত বন্ধ। কেন? সাবধান হওয়া ভালো, ওতে তোদের দুজনেরই মঙ্গল। কিন্তু আমি বুঝতে পারছি না, মমতা আমার কাছে এসে বসলে একটু সঙ্গ দিলে কি এমন ক্ষতি হবে? এটুকু নিষিদ্ধ নয় দোস্ত, এর পরেরটুকু। আমি তোর ইউরিন, স্টুল, ব্লাড নিয়ে কাল সকালেই ঢাকা যাব। পরশুই রিপোর্ট নিয়ে চলে আসবো। আমি সেরে উঠবো তো আরিফ। হঠাৎ এমনটা হলো কেন বিয়াই? ডাক্তার কিছু বলেছে নাকি? না, রোগটা কি তা ঠিক সেও ধরতে পারেনি। পরশুই আবার সে ফিরে আসবে সমস্ত রিপোর্ট নিয়ে। আমার মনে হয় রোগ টোগ কিছুই নয়, দুর্বলতার থেকেই ওটা হয়েছে। বাবাজি কিছুদিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। থাক মা থাক। থাক থাক। কেমন আছো বাবা? ভাবিস নে মা, ভাবিস নে। রাজীব খুব তাড়াতাড়ি সেরে উঠবে। অত বড় ডাক্তার, চিকিৎসার দায়িত্ব যখন নিয়েছে তখন আর কোনো ভয় নেই। কি বলেন বিআই সাহেব? হ্যাঁ, তা তো বটেই। তবে এত শখ করে ছেলের বিয়ে দিলাম, তার মধ্যেই হঠাৎ এমন। আত্মীয়, আপনজন, এমনকি গায়ের লোকেরাও নানান কথা বলছে। অসুখ বিসুখ তো হয় বিআই। হয়, তাই বলে হুট করে একটা সুস্থ সবল মানুষ অসুস্থ হয়ে পড়ে না। হুট করে লোকে অসুস্থ হয় মা। কে কি বাজে কথা বলেছে তাতে কান দিয়ে লাভ নেই। আমি খুব শীঘ্রই সেরে উঠবো। আল্লাহ মালিক, তাই যেন হয় বাবা, তাই যেন হয়। চলুন ভাই, চলুন। হ্যাঁ, চলুন। আসুন আসুন, বসুন বসুন। আপনার বিয়ানের কথা কিছু মনে করবেন না। ছেলের অসুখে ওর মাথা ঠিক নেই। না না না, আমি কিছু মনে করিনি। মায়ের মন তো। দুটুকু খেয়ে নাও লক্ষ্মীটি।
তোমার একই চেহারা হয়েছে মমতা। ও কথা এখন থাক, নাও। তুমি কি সারা রাত ঘুমাও না মমতা? কি কিছু বলছো না যে? এ বাড়িতে পা দিয়েছি আমি, তোমাদের সকলের শান্তি কেড়ে নিয়েছি, কি করে ঘুমাবো বলো? তুমি এবারে শান্তি কেড়ে নিয়েছো, এটা তোমাকে কে বলেছে? আমি অলক্ষণে অপয়া। তুমি অলক্ষণে অপয়া? হ্যাঁ, বাড়ির সবাই তাই মনে করে। বুঝেছি। কি হলো? মমতা, মমতা তুমি এখান থেকে চলে যাও, ও তোমাকে মেরে ফেলবে মমতা। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মমতা, কোথাও যাব না মমতা। বলি, এক গ্লাস দুধ খাওয়াতে এতক্ষণ সময় লাগে? আদিক্ষেপণের আর শেষ নেই। বউটার একটু যদি বুদ্ধি শুদ্ধি থাকে। হ্যাঁ, বেশরম। ছি ছি ছি। কেমন আছিস বাবা? এসে গেছেন আরিফ ভাই? হ্যাঁ, রাজীব কেমন আছে? আজ একটু ভালো, আসুন। ও, রাজীব, হুম, ও, তোমরা কথা বলো, আমি চা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। কিরে, কেমন আছিস? ভালো মন্দ বুঝি না, তবে মনে হয় প্রতি মুহূর্তে আমার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। উইকনেস, উইকনেস, আর কিচ্ছু না। তাহলে অত ওষুধপত্র এনেছিস কেন আরিফ? এ সবই ভিটামিন আর টনিক। তোর শক্তি অবশ্যই অন্য ওষুধে কিছু আছে। নিন। কেমন আছো ভাবি? ভালো। মুখটা মলিন কেন? কই না তো। আচ্ছা, ওর রোগটা সম্বন্ধে খুলে বলবেন দয়া করে। মানে বাইরে থেকে একরকম জীবাণু ওর দেহে প্রবেশ করেছে। কতদিন লাগবে সেরে উঠতে? তা একটু সময় লাগবে ভাবি। আমি ওর কাছে এলে ওর কোনো ক্ষতি হবে না তো? আরে না না, আমি আগেও সে কথা বলিনি। তুমি ভুল বুঝেছো ভাবি। বাড়িতে বালা মুসিবত ঢুকেছে, জি, আমি একটা মিলাদ দিতে চাই। তা দিন খালাম্মা। আমি তখনই বলেছিলাম, খা বংশের সঙ্গে আমাদের কুটুম্বিতে সইবে না। মা! মমতা খাবারের মেয়ে হয়েছে, তাতে কি হয়েছে? ওই মেয়েই তো বালা মুসিবত নিয়ে এ বাড়িতে ঢুকেছে। নসিব, সবই নসিব। কি বাজে কথা বলছো মা? আমি বাজে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, শুধু বাজেই নয়, বাড়াবাড়িও করছো। আর তা করলে ভালো চাইতে মন দিবে হিসেবে মনে রেখো। খোকা, কি বলছিস তুই? খামোক একটা মেয়ে কেমন? অমন, এখন আর বুঝতে বাকি নেই। ওই মেয়ে যত সর্বনাশ। রাজীব, রাজু, রাজু, খোকা, খোকা, বড় বৌমা, বড় বৌমা, কি হয়েছে মা? কি হয়েছে রাজু? শুয়ে দে, শুয়ে দে। আস্তে। হ্যাঁ, দেখি। এই যে আরে জি জি। আমি তোমাকেই খুঁজছিলাম। আমার মনে হয় রাজুর অসুখটা খুবই মারাত্মক, আর সেটা তুমি আমাদের কাছে গোপন করতে চাইছো। ইয়ে ঠিক তা নয় চাচা, তবে তবে রোগটা খুবই জটিল। তাহলে আর দেরি না করে কালই ওকে ঢাকায় নিয়ে যাই, চলো। ঢাকায় এ রোগের যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে আমি পরামর্শ করে এসেছি। তাহলে চাচা, মানে তুমি কি টাকা পয়সার কথা ভাবছো? যা লাগে লাগবে, এনি অ্যামাউন্ট। না, ঠিক তা নয়। তবে অসুবিধাটা কোথায়? ঢাকায় রাজীবকে নিয়ে গেলেও চিকিৎসার খুব একটা তারতম্য হবে না। মানে এ রোগের চিকিৎসা শুধু এদেশেই নয় চাচা, বিদেশেও সম্ভব নয়। আরে
রাজীবের সমস্ত রক্ত বের করে নিয়ে আলাদা ভালো রক্ত ওর শরীরে দিতে পারলেই শুধু ওকে বাঁচানো সম্ভব। কত টাকা লাগবে? 2 লাখ, 5 লাখ, 10 লাখ? টাকার জন্য আটকাবে না তা আমি জানি, কিন্তু রাজীবের রোগ এমন পর্যায়ে পৌঁছে গেছে লাখ লাখ টাকা খরচা করেও আরিফ! আরিফ! আপনি আপনি এমন ভাবে ভেঙে পড়লে তাহলে সমস্ত বাড়িতে যে এক্ষুনি মরণ কান্না উঠবে চাচা। সন্তানের আগাম মৃত্যু সংবাদ শুনে কি করে আমি পাথর হয়ে থাকবো আরিফ? কি করে? কি করে? রাজীব! মমতা, রাজীব! মমতা, রাজীব! শুধু শুধু তোমার জন্য মমতা, শুধু তোমার জন্য আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না মমতা, তাও পারলাম না। রাজীব! 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 মমতা, আমি আমি তোকে দেখতে পাচ্ছি না মমতা। রাজীব! আমার আমার সব অন্ধকার হয়ে যাচ্ছে মমতা, আমার আমার সব অন্ধকার হয়ে যাচ্ছে। রাজীব! 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 আরে ভাই, রাজীব কথা বলছে না কেন? রাজীব কথা বলো! কথা বলো! রাজীব! কথা বলো রাজীব, কথা বলো! কথা বলো! খোকা! কি হলো? কি হয়েছে আমার খোকা? খোকা! কি হলো? বাবা! বাবা! খোকা! ডাক্তার, সবই কি শেষ হয়ে গেল? কাকপক্ষী জেগে ওঠার আগেই কোথায় গিয়েছিলে চুপি চুপি? কবরস্থানে। কবরস্থানে না জাহান্নামে? রোজ রোজ সকাল সন্ধ্যা ওখানে যাওয়া হয় কিসের জন্য শুনি? আসল উদ্দেশ্যটা কি? মা! এই নিয়ে লোকে যা তা বলছি, আমি ওসব শুনতে রাজি নই। আমি তো কোনো অন্যায় করিনি মা। চুপ করো, তোমাকে আর অত প্রতিভক্তি না দেখালেও চলবে। কি হয়েছে? হ্যাঁ? আবার তুমি ও বেচারির পেছনে লেগেছো? আমি ওর পেছনে লেগেছি? ওই খায়ের বেটি কবর জিয়ারতের নাম করে এর ওর সঙ্গে ফুসুর ফাসুর আরম্ভ করেছে। ছি 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 ছি, কি বলছো তুমি? কি বলছি আমি? যখন একটা কেলেঙ্কারি হবে তখন বুঝবে ঠেলা। ছি! আমি আমি আর পাচ্ছি না রাজীব, আর পাচ্ছি না। তোর এরকম চেহারা হয়েছে কেন? এ বাড়িতে তোকে ঝিচাকরের কাজ করতে হয় নাকি? বল, জবাব দে। কারো ভয়ে তোকে চুপ করে থাকতে হবে না, বল। এখানে আমার কোনো অসুবিধে নেই। ওটা মিথ্যে কথা। চৌধুরী সাহেব,
আমার মেয়েকে দিয়ে ঝি চাকরের কাজ করাচ্ছেন কোন যুক্তিতে আমি জানতে চাই। অমন মিছিমিছি ঝগড়া বাঁধাবার চেষ্টা করে কোনো লাভ হবে না। আপনার মেয়েকে নিয়ে যেতে চান নিয়ে যান, ওকে পায়ে বেড়ি দিয়ে কেউ আটকে রাখেনি। আপনি তুমি থামো তো বিআই সাহেব, আপনি বৌমাকে নিয়ে যান, এই জন্যই আপনাকে খবর পাঠিয়ে আনিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর এক্ষুনি এই মুহূর্তে আমি ওকে নিয়ে যাব। চল, ওই বেশেই চল মমতা। স্বামী ফিটেছে, আমি যেতে পারবো না বাবা। এর আগে ওই কথা বলে তুই আমাকে দুবার ফেরত পাঠিয়েছিস। আজ আর আমি কোনো কথাই শুনবো না। এই বাড়িতে আসাদ খার একমাত্র মেয়ে ঝিগিরি করবে কোন দুঃখে? কেন? চল, এক্ষুনি চল। বাবা, আমার দুঃখের বোঝা আমাকেই বইতে দাও। আমার কপাল যে পোড়া। তুমি কেন মিছিমিছি দুঃখ পাচ্ছ বাবা? ওসব কথার কোনো মানেই হয় না। তুই চল আমার সঙ্গে, আমি তোর আবার ভালো বিয়ে দেবো। না, তা হয় না, তা হয় না বাবা। তুমি চলে যাও, আমি যেতে পারবো না, আমি পারবো না বাবা। তুই কি এখানে এভাবেই মরবি? সেটাই আমার ভাগ্য বাবা। তাহলে তোকে ভুলে যেতে হবে তোর পিতৃ পরিচয়। আমার বাড়িতে আর কোনোদিন তোর ঠাঁই হবে না, মনে রাখিস। আমার ভাগ্যে যা আছে তাই হবে বাবা, তাই হবে। ভাবি, ভাবি, আম্মা, আম্মা। মা, কি ব্যাপার মা, অমন তাড়াহুড়ো করে ঢাকা থেকে ডেকে পাঠালে? বৌমাছে? হ্যাঁ। ভালো, তোকে আমি ডেকেছি, ভীষণ জরুরি দরকার। আয় বস। রাজীবের বউ কেলেঙ্কারি করে বসে আছে। মানে? মাথা ঘুরে পড়ে গিয়েছিল, ডাক্তার ডেকেছিলাম, বলল পেটে বাচ্চা। ব্যাপারটা বুঝতে পেরেছিস? কেন এই মেয়ে এত অপমান হওয়ার পরও এই বাড়ি ছেড়ে যেতে চায় না? একেবারে পরিষ্কার, আমাদের সম্পত্তির মধ্যে ভাগ বসাবার ফোন দিয়ে উঠেছে। হ্যাঁ, কিন্তু তোর বাবা এসব শয়তানির কিছুই বিশ্বাস করতে পারে না। বাবার কথা ছাড়ো, ভাই নেই খামাকে একটা শরীক বাড়ি আমাদের কি লাভ? আমি সেই তখনই বলেছিলাম, হয় এই আপদটাকে কিছু দিয়ে নয়তো ঝাঁটা মেরে বিদায় করো। কিছুতেই আমার কথা শুনলো না। রাজীবের বউকে আর সুযোগ দেওয়া ঠিক হবে না। ওকে আজ রাত্রের মধ্যে আমি তাড়াবার ব্যবস্থা করছি। বাবা কিছুই জানতে পারবে না, জানবে আপদটা দূর হয়ে যাওয়ার পর। যা ভালো বুঝিস কর। নাজমা, 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 একটা বিশ্রী ব্যাপার ঘটে গেছে বাড়িতে। আমিও এর মধ্যে কিছুটা শুনেছি। রাজীবের বউ মিথ্যে বলছে, তার প্রমাণ কি? সে যে সত্যি কথা বলছে তারই বা প্রমাণ কি? দেখো, কাউকে এমন চরম শাস্তি দেওয়ার আগে একবার ভেবে দেখা উচিত। কোন স্ত্রীলোকের গর্ভে সন্তান এলে তা বৈধ না অবৈধ, সেটা একমাত্র সেই স্ত্রীলোক আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহকে সাক্ষী হিসাবে হাজির করার কোনো উপায় নেই, তাই আল্লাহকে সাক্ষী মানা খুবই সহজ। রাজীবের বউকে বিশ্বাস করার কোনো কারণ নেই। মা যা বলেছেন সেটাই সত্যি। সাপ চকলে একেবারে খুন করে আলাম। এখন আমার লোক বাড়ি চল। এই বাড়িতে তোমার বা রোজ রোজ জুলুম হয়, জানি জানি, পুরো তোমার মারে ফেলাইব। আমি তোমারে বুকে করে রাখবো, তুই আর মহব্বত করবে, তুমি সুখে থাকবা। চলো। না, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, তা নাহলে আমি চিৎকার করবো। তোমারে না লইয়া আমি যাবো না প্রাণেশ্বরী।
আরেকটা শব্দ করে গলাটা কাটকে গেলাম। রাজি, হ্যাঁ, কে পালালো? কে কে ওখানে? কে? শালা বদমাইশ, আমি ওকে গুলি করে মারবো। রাতের বেলায় ঘরে লোক ডেকে এনে ফুর্তি করা হবে? মা, বিশ্বাস করুন মা, ওকে আমি ডেকে আনিনি, ওকে আমি চিনি না। বদমাসটা জানালা দিয়ে ঘরে ঢুকেছে, আমি তখন ঘুমিয়েছিলাম। হাতে নাতে ধরা পড়লে কেউ কি নাগরকে চিনতে পারে? বেশ্যা, শয়তান! সকাল হবার আগে এই বাড়ি ছেড়ে চলে যাবি, নইলে সবার সামনে জুতো পেটা করে তাড়াবো। সালেহা, তুমি স্বপ্ন দেখেছো? না, ওই তো স্পষ্ট শুনতে পাচ্ছি বাচ্চার কান্নার আওয়াজ। কিন্তু আমি তো কিছু শুনতে পাচ্ছি না। এসব তোমার মনের ভুল। না না, ভুল নয়, ওই কান্না শুনে আমার ঘুম ভেঙে গেছে, এখনো শুনতে পাচ্ছি। আস্তে আস্তে যেন দূরে সরে যাচ্ছে। যে সতী নারীকে অসতী বলে তাড়িয়ে দিয়েছ, তারই হতভাগ্য সন্তানের কান্নার আওয়াজ হয়তো তোমাকে তাড়া করছে সালেহা। হাবল তাবল বলে তুমি আমাকে ভয় পাইয়ে দিতে চাও? আমি কিছুই চাই না, মা কালে সাক্ষীর মতো শুধু বসে বসে দেখছি। যাকে শুয়ে পড়ো। এই নাও তোমার ডিসচার্জ সার্টিফিকেট, এখন তুমি যেতে পারো। তুমি কে গো? আমি এক হতভাগিনী। হতভাগিনী? আরে গোটা দুনিয়াটাই তো হতভাগ্য, কেবল গুটি কয়েক সৌভাগ্যবান। আর পুত্ররা আজকে রাতটার জন্য আপনার বারান্দায় একটু আশ্রয় চাই। বারান্দায়? আরে তোমার কোলে তো শিশু সন্তান দেখছি, এতটুকু বাচ্চা নিয়ে এই শীতের রাতে বারান্দায় থাকবে কি করে? এইটুকুই যথেষ্ট, তা না হলে খোলা আকাশের নিচে আমাকে রাত কাটাতে হবে। তুমি হলে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আর সবার মতো খেয়ে পড়ে বেঁচে থাকার অধিকার নাকি তোমারও আছে। বাহ বাহ বাহ। একজন হাজার জনের ভাগ্য লুটে পুটে খাবে, এইটাই নিয়ম। যেটা যেটা গুলি মারো গুলি মারো। তুমি একটা কাজ করো, তুমি আমার ঘরে চলে এসো। তোমার কোনো ভয় নেই বউ, নাই ভয় হবে জয়। এসো এসো, কাম অন মাই ডিয়ার সিস্টার। নাই ভয় হবে জয়। সাবধান, এসো এসো এসো। ইয়ে বুঝলে, আমার মতো একখানাই ঘর,
আর ওই পাশেরটা বারান্দা, না ঠিক বারান্দা নয়, খুপড়ি, মানে হাফ ঘর। আর ওই ওপারে রান্নাঘর। শিব নামেই শুধু রান্নাঘর, এক মাঝে মধ্যে স্পেশাল চা তৈরি করার কাজে লাগে মাত্র, ব্যাস। তাহলে খাওয়া দাওয়া? হোটেল, চাচার হোটেল, ওই বড় রাস্তার মোড়ে এক সিলেটি চাচা এদেশের তাবৎ ভাতিজাদের জন্য একখানা হোটেল খুলে বসে আছেন। আমার মতো অগতির গতি ওটাই। কেন, আপনার স্ত্রী পুত্র? শোনো, আমার হাতের ভাগ্যরেখার স্ত্রীরেখা ওই বাসের হাতল ধরে ঝুলতে ঝুলতে বেমালুম উঠে গেছে, একেবারে ক্লিন, নির্ঝঞ্ঝাট, ঝাড়া হাত পা। সে কি? হ্যাঁ, ওই তো মজা। নো অ্যাসেট, নো লায়াবিলিটি। মরার সময় কাউকে কাঁদবার জন্য রেখে যাবো না, বুঝলে? ইয়ে ওইখানে একটা মাদুর আছে, তুমি ওটা পেতে বিছানা করো, আমি ততক্ষণে খাবার নিয়ে আসি চাচার হোটেল থেকে। আপনার ঘর খোলা থাকবে যে দাদা? হ্যাঁ, কেন? তুমি তো রইল। আমাকেই বা বিশ্বাস কি, একদম অচেনা অজানা। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। বোন গো, আমার এখান থেকে নিয়ে যাওয়ার মতো কিচ্ছু নেই। তুমি দাঁড়া, আমি আসছি। আজকের এই আশ্রয়টুকু কাল থাকবে না, আবার পথে নামতে হবে অসংখ্য নারী মাংসলোভী জানোয়ারের মধ্যে। এই নির্দয় পৃথিবীতে আমি বেঁচে থাকতে পারবো না, আমার আমার সন্তানকে বাঁচাতে পারবো না। কই বোন, এই যে খাবার এসে গেছে। কোথায় মাই ডিয়ার সিস্টার? কাম অন। দাদা, এই মহানগরীর তারে তারে একটু দয়া, একটু সাহায্য, একটু করুণার জন্য দিনের পর দিন ছুটে ছুটে একটি নির্মম সত্য আমি বুঝেছি। আমি নিজেও বাঁচবো না, ছেলেটিকেও বাঁচাতে পারবো না। নারী মাংসলোভী শয়তানের দলে শহরে সর্বত্র উঠ পেতে বসে আছে, অসহায় রমণীকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার জন্য। ওভাবে লাঞ্ছিত হয়ে বাঁচার চেয়ে মরণ ভালো, তাই মরতেই চললাম। মরতে চললাম? একদিনেই বুঝতে পেরেছি আপনি অতি মহৎ ব্যক্তি, তাই আপনার দয়ার উপরে রেখে গেলাম আমার হতভাগ্য সন্তানটিকে। আল্লাহর হস্তে ওকে মানুষ করে তুলবেন অথবা বাঁচার ব্যবস্থা করে দেবেন। আমার সন্তান নিষ্পাপ এবং অতিশয় সদ্বংশজাত। ইতি শ্রদ্ধাবনাতা বোন। হায়রে হতভাগী, আত্মঘাতী হবার জন্য পালিয়ে গেলি পেটের সন্তানকে ফেলে। কোনো চিন্তা নেই ভাগ্নে, আমি তো আছি। আই অ্যাম হিয়ার উইথ ইউ। দরকার হলে আজ জালের সাথে লড়াই করে তোমাকে বাঁচিয়ে তুলবই, মানুষ করে তুলবই। ভাগ্নে, কেমন লাগছে? ডোন্ট ওয়ারি। আরে ওয়ারি তো করবে এখন তোমার মামা। আজ সারাটা রাত তোমাকে না খেয়ে থাকতে হবে। চাচার হোটেলের গোস্ত পাড়াটা তুমি খেতে পারবে না, তোমার তো দাঁত নেই। ঠিক আছে, কিচ্ছু পাবো না, কাল সকালেই তোমার দুধের ব্যবস্থা হয়ে যাবে। দাদা, 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 আমার ছেলে, আমার সোনামণি, আমার বুকের ধন। নো দাদা, আমার সোনামণি, আমার বুকের ধন। তুমি ওকে ফেলে পালিয়ে গিয়েছিলে, ওর উপর তোমার আর কোনো অধিকার নেই। ও এখন শুধু আমার ভাগ্নে, স্বার্থপর। ঠিকই বলেছেন দাদা, আমি স্বার্থপরের মতো মরে বাঁচতে চেয়েছিলাম। ওরে পাগলি, মরে কি কেউ কোনদিন বাঁচতে পারে? পারে না। দুঃখ কষ্টের কপালে লাথি মেরেই শুধু বেঁচে থাকতে হয়। ও জিনে বলে হাসতে হাসতে জিনা। কিসের তরে অশ্রু ঝরে, কিসের লাগি দীর্ঘশ্বাস, হাস্য মুখে অদেষ্টেরে করবো মোরা পরিহার। আরে সমস্ত দুঃখ কষ্টকে বুড়ো আঙুল দেখে হাসতে হাসতে বাঁচায়, বুঝলি?
দাদা আরে দাদা পরে বলিস নে হে তুমি কি করলে মা? হে তুমি কি করলে? মা গো, আমার সন্তানকে তুমি এভাবে, মা গো, হে তুমি কি করলে? কি করলে? কি করলে? কি করলে? সালেহা, 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 সব দোষ আমার, ছোট কোনো দোষ নেই। ভাগ্নে, এটা আমার সুপার বাম্পার। তোমার বলে তো আমি শহীদ হয়ে যাবো। ঠিক আছে। মা, 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 তুমি বড্ড বেশি খাটাখাটনি করো। তোর বুঝি বেঁচে দেখো। মোটেই না। হায় মামা, মা তুমি আর বেশি কাজ করো না। দেখো ভাগ্নে, এই কাজই হচ্ছে আসল কথা। আমার এই বোনটি জীবনে কোনোদিন কারো কাছে মাথা নিচু করেনি, কারো কাছে হাত পাতেনি কখনো। নিজে কাজ করে বেঁচেছে আর তোকেও মানুষ করে তুলেছে। শুধু তাই, আরো 2-5টা পরিবারের ডাল ভাত খাবার পথ করে দিয়েছে। হ্যাঁ, এবার আসল কথা বল, তোর খেলার খবর কি? জিতে গেছি মামা, এন্ড আই হ্যাভ টেকেন 6 উইকেট। ও গ্রেট, দেখতে হবে তো ভাগ্নেটা কাজ। শোন, এই ছেলেবেলায় তুই যখন আমার মাথার উপর দিয়ে বল ছুঁড়ে মারতিস, থেকেই জানি যে বড় হলে তুই একটা মস্ত বড় ক্রিকেটার হবি। হ্যাঁ মামা, জয় হোক। তুমি তো আমার ক্রিকেটের শিক্ষা গুরু। চলো, শিশু দুজনকে আজ নতুন নিয়ে থাকেন, তাহলে আমার ঠাঁই কোথায়? আমি চলি। এ জীবনে তুমি এলে, এলো বাসনা। এ জীবনে তুমি এলো বাসনা। তুমি ছাড়া কিছু তো আর ভালো লাগে না। কত ভালোবাসি তোমায়, তুমি বিনা বাসনা শোনালে আজ আমায় অচেনা কি গান। সুখে যে সুখ আমার, তোমার সুখে সুখ আমার, সে আনো না লাগে না। ভালোবাসি তুমি বিনা হৃদয় আমার শুনেবা। এ জীবনে তুমি এলে, এলো বাসা। মমতা,
দাদা? যা হবা তাই হয়েছে। আমার ছেলে? যাকে বলে ইতিহাস, হ্যাঁ, প্রথম শ্রেণীতে প্রথমই হয়নি, যাকে বলে একেবারে রেকর্ড মার্ক পেয়েছে। হ্যাঁ, এই দেখো। তোমার লাখ লাখ শুকুর দীপু। মহারাজ কি কর? রাজ্য জয় করেছে দীপক, আর তুমি করে আছো চুপ বাপধন। রাজ্য জয়? হ্যাঁ হ্যাঁ, রাজ্য জয়। সিকান্দার দিগ্বিজয়ী বীর, তার মতো রাজ্য জয় করেছে দীপক। কি করার লাগবো কয়ে ফেলার? দরবারে সব আলো জেলে দাও, নহবত খানায় বাদ্য বেজে উঠুক। পালা কয়ে যেমনি, আর কি করার লাগবো কয়ে ফেলার? উৎসব 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 করো। আজ আমার বোনের দীর্ঘ দুযুগের সাধনা সফল হয়েছে। দীপক আজ দিগ্বিজয়ী বীর। বাবা মহারাজ মিয়া, তোমার ভান্ডারে যতগুলো থলে আছে সব নিয়ে তুমি আমার সঙ্গে চলো। আজ আমি ফতুর হয়ে বাজার করব, বাজার করে ফতুর হব। চলো। তোর এই মামা আমাকে আশ্রয় না দিলে 25 বছর আগে আমি পথের উপর মারা পড়তাম। তোর ভাগ্যে যে কি করতো তা আজ ভাবতেও সাহস হয় না দীপ। তুমি তো আমাকে সবই বলেছো, কিছুই লুকাওনি। হ্যাঁ, শুধু একটা জিনিস আমি লুকিয়েছি বাবা। সেটা কি মা? আগুন। মহারাজ মহারাজ মহারাজ। মহারাজ? হ্যাঁ, ইনি হলেন শ্রীল শ্রীযুক্ত মহারাজ মিয়া, আর আমরা সবাই তার অধম প্রজা। মহারাজ ভাই, ইনি হলো রাজকন্যা কিরণমালা। হারিকেনের মতো ফর্সা রূপ দেখেছি না মালাইছি। বাবা বাবা, এবার দয়া করে মাকে খবরটা পৌঁছে দিন মহারাজ ভাই। আচ্ছা, বেশ ভালো লোকই জুটিয়েছো। ওটা আমার বাবার ছবি। হো দেবু, এসো। কই কোথায় আমার কিরণ মা? হ্যাঁ রে দীপু, আমি মনে মনে যেমনটা ভেবেছিলাম আমার কিরণ মা দেখছে অবিকল সেরকম। তোমার এই গরিব মেয়েটাকে দেখবার জন্য আগে আসুনি কেন মা? ও আমাকে নিয়ে আসেনি। এবার তো পথ চিনলে, যখন মন চায় চলে আসবে মা। জি। দীপু, জি। তোরা বস। কিরণ মা, আমি রান্নাঘরে কাজ করছিলাম, হাতের কাজ শেষ করে তোমার সঙ্গে গল্প করবো, কেমন? মাকে কেমন লাগলো? তুমি ভাগ্যবান দীপক। দীপক, দীপ, তোরে শালা, তুই আর আমি হলাম আজন্মের বন্ধু, লোকে বলে মানিক জোট, আর তুই কিনা শালা আজ কিরণকে বগল দাবা করে। দ্যাটস টু ব্যাড দীপ। আরে না না, মার সাথে আজ কিরণের ইন্টারভিউ ছিল। তাই? পাস না ফেল? ফার্স্ট ক্লাস ফার্স্ট। গুড, কংগ্রেচুলেশন কিরণ। থ্যাংক ইউ। ওটা আমার বাবার ছবি। এটা তো সেই একই ছবি। তাহলে দীপক আর তার মায়ের সত্যিকারের পরিচয়টা কি? তুমি বিরাট বিত্তশালী ঘরের মেয়ে, যদিও তোমাকে ছাড়া তোমার পরিবারের আর কাউকে আজ পর্যন্ত জানি না। আর তুমিও আমার মার মামাকে শুধু দেখেছো, আর কিছুই জানো না। মামা আমার মায়ের আপন ভাই নয়, আশ্রয়দাতা। মানে? আসলে আমি তেমন গরিব ঘরের ছেলে নই। এদেশের একটি অত্যন্ত নামকরা পরিবারে আমার জন্ম। তবে জন্মের আগে হঠাৎ আমার বাবা মারা যান। তখন আমার দাদি আর বড় চাচা সম্পত্তির লোভে আমার মায়ের নামে মিথ্যে কলঙ্ক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
আমার মা ভিখারির মতো ঢাকায় আসে, মামা তাকে আশ্রয় দেয়। তোমার বড় চাচাকে তুমি চেনো? না, শুধু জানি তিনি কোটি কোটি টাকার মানুষ, এদেশের একজন বিখ্যাত শিল্পপতি, শুধু নামটাই জানি। তবে সেই শয়তানের সাথে আমার চাক্ষুষ পরিচয় হবেই, কারণ মায়ের অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। থাক, ও প্রসঙ্গ থাক, এবার তোমার কথা বলো শুনি। না মানে তেমন কি বা বলার আছে, জানো তোমার মাকে আমার খুব ভালো লেগেছে, মামাকেও। মাও তোমাকে ভীষণ পছন্দ করেছে। চলো সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে, চলো এসো। কিরণ, কোথায় ছিলে এতক্ষণ? একটু দেরি হয়ে গেল বাবা। ওকে এক কাপ কফি দাও। আচ্ছা মা, চাচা শুনেছি মারা গেছেন, তার কোনো সন্তান ছিল না? না, বিয়ের কদিন পরই তোমার চাচা মারা যান ব্লাড ক্যান্সার। ও, তা চাচি গেলেন কোথায়? ওর কোনো খোঁজ খবর আমরা রাখি না। বলো কি বাবা, লক্ষ্মীপুরের চৌধুরী বাড়ির ছোট বউয়ের কোনো খোঁজ খবর রাখো না, এটা কেমন কথা হলো? সে খবর রাখার মতো নয় বলেই রাখি না। রাজীবের বউ একদিন রাত্রে বাড়ি ছেড়ে পালিয়ে যায়, তারপরও কোনো খোঁজ খবর রাখার প্রয়োজন থাকতে পারে না। এনিওয়ে, তুমি এসব প্রশ্ন করছো কেন? জাস্ট কিউরিয়াসিটি, অন্য কিছু নয়। শুধু নামটাই জানি, তবে সেই শয়তানের সাথে আমার চাক্ষুষ পরিচয় হবেই, কারণ মায়ের অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমি কি করে দীপককে বলবো যে আমার বাবাই তার জঘন্যতম শত্রু? না না, তো কি ঠিক করলি? স্কলারশিপ নিয়ে বিদেশে যাবি নাকি হায়ার এডুকেশনের জন্য? এখন নয়, পরে যাব বিদেশে। তাহলে কি চাকরি? না, ব্যবসা। দি আইডিয়া, আমিও তো সঙ্গে আছি দোস্ত। আমাদের একটা পুরনো কনস্ট্রাকশন ফার্ম আছে, এখন কাজ টাজ খুব একটা হয় না, কারণ বাবা ইন্ডাস্ট্রি নিয়ে ব্যস্ত। আচ্ছা, তার ইচ্ছে এই পুরনো কনস্ট্রাকশন ফার্মটা নিয়ে এবার আমি নতুন করে ব্যবসা শুরু করি। ভালোই হলো, না চাইতে একেবারে হাতের মুঠো সবকিছু। আমাকে তো সঙ্গে সঙ্গে মানে কি রে? 50-50 শেয়ার, লাভের ভাগ আধা আধা। অর্থের যোগান দেবো আমি, বুদ্ধি আর পরিশ্রম তোর। চাচি, তুমি আমাদের প্ল্যান অ্যাপ্রুভ করলে তো? তোমার অনুমতি ছাড়া তো কিছু হবে না। তোরা দীপুর উপর আমার ভরসা ছিল মুরাদ, তোরা যা ভালো মনে করবি তাই করবি। বাস, লাইন ক্লিয়ার। উই স্টার্ট ফ্রম টুমরো। কি বলিস? 100%। এটা কি করে সম্ভব হলো আমি বুঝতেই পারছি না ইঞ্জিনিয়ার। যাকে বলে নেকে মার খাওয়া স্যার। বক্সি কনস্ট্রাকশন আমাদের চেয়ে মাত্র 1.5% লোকট করে কাজটা পেয়ে গেছে। 4.5 কোটি টাকার কাজের 10% করে হলো 40-42 লক্ষ টাকা লাভ করবে। ইয়েস স্যার। হ্যাঁ, আমরা করলে আরো বেশি লাভ হতো। তা হতো স্যার, এই কাজের টেন্ডারে আমাদের সঙ্গে কেউ কম্পিট করতে পারে তা আমি ভাবতেও পারিনি। বক্সি কনস্ট্রাকশন তো ইদানিং কাজকর্ম প্রায় বন্ধই করে দিয়েছিল, হঠাৎ করে জেগে উঠে বাজিমাত করে দিল। সারপ্রাইজিং। আব্দুল আহাদ বক্সি সাহেবের ছেলে মুরাদ তার এক সদ্য পাশ করা ইঞ্জিনিয়ার বন্ধুকে নিয়ে নতুন করে আবার কাজ আরম্ভ করেছে। কে সে? কি নাম? নাম কি? যদ্দূর শুনেছি নাম বোধ হয় দীপক চৌধুরী। দীপক চৌধুরী? লোকটাকে যে কোনো মূল্যে কিনতেই হবে। বক্সি কনস্ট্রাকশনের লাইন দাও, কুইক। হ্যালো, বক্সি কনস্ট্রাকশন, মুরাদ বক্সি বলছি। আপনি? আমি রকিব চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। চিনতে পেরেছো আশা করি? আপনি এদেশের একজন বিখ্যাত শিল্পপতি, নামে আপনাকে সবাই চেনে স্যার। তোমার আব্বা আহাদ সাহেব আমার বিশেষ বন্ধু মানুষ। কাজটা তোমরা পেয়েছো বলে আমি তোমাকে কনগ্রেচুলেট করছি মুরাদ। না না, ওতে আমার কৃতিত্ব নেই এতটুকু। সব কৃতিত্ব আমার বন্ধু দীপকের। জি হ্যাঁ হ্যাঁ, সে অত্যন্ত ব্রিলিয়েন্ট। ওর সঙ্গে কথা বলবেন? জি দিচ্ছি। দীপ, রকিব চৌধুরী।
তোর সঙ্গে কথা বলতে চাইছেন। হ্যালো, দীপক বলছি। কংগ্রেচুলেশন মিস্টার চৌধুরী। আমি কাজটা পাইনি তাতে আমার এতটুকু দুঃখ নেই। আপনাদের মতো তরুণদের সাফল্যে আমি খুশি। আমরা তো অনেক দিন ফায়দা লুটেছি, এবার তরুণদের আসা দরকার। জি, এখন ভালো ভালো কাজটা শেষ করতে পারলে হয়। পারবেন পারবেন। আমি শুনেছি আপনি ব্রিলিয়েন্ট স্কলার। আসেন না একদিন আমার এখানে, জাস্ট টু হ্যাভ এ কাপ অফ টি। ঠিক আছে। না, শনিবার দিন সম্ভব নয়, সোমবার 11টায়। আচ্ছা। বাহ বাহ, চুপচাপ আগে ভাগে দখল করে নিয়ে ফোন দিয়ে এটেছে বুঝি। তার দিন দশেক ডুব দিয়ে থেকে আজ হঠাৎ কোত্থেকে নাজেল হলে? বেড়াতে গিয়েছিলাম। আচ্ছা মা, ওকে কিছু খেতে দিয়েছো? এই তো এলো, একটু কথা বলছিলাম। তুই কাপড় চোপড় ছাড়, দুজনকে একসঙ্গে খেতে দেবো। তা বেড়াতে যাওয়ার আগে আমাকে একটু বলে গেলে না কেন দয়া করে? হঠাৎ করে চলে গেলাম দাদুর ওখানে। এইভাবে আমাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না কিরণ। সত্যি কষ্ট হয়েছে নাকি? বুকে হাত দাও, তাহলেই বুঝতে পারবে কষ্ট হয়েছে কিনা। ক্ষমা করে দাও লক্ষ্মীটি। দিলাম। এ কদিন তুমি কি করলে? আরে সেই খবরটা তোমাকে দেবার জন্য মুরাদ প্রায় পাগল হয়ে গেছিল, আর আমি তোমার ঠিকানা জানি না বলে আমাকে যা ইচ্ছা তাই গালাগাল করলো। কিসের খবর? আমাদের প্রথম টেন্ডারে আমরা জিতে গেছি। সত্যি? হ্যাঁ, 4.5 কোটি টাকার কাজ পেয়েছি। খুব ভালো। তোমাদের দুজনকে আমি চাইনিজ খাইয়ে দেবো। দীপু আয়। মা, তোমাকে একটা সুসংবাদ দেয়া হয়নি। ব্যবসা করতে নেমে যার সাথে প্রথম টক্কর লেগেছে সে হচ্ছে রকিব চৌধুরী। একটা খবর মা, আগামী সোমবার রকিব চৌধুরী অফিসে আমার চা খাওয়ার দাওয়াত। মা, কিরণকে আমি সব খুলে বলেছি, তুমি সংকোচ করো না। সংকোচ নয়, ওর অফিসে তুই যাস নি বাবা। ওই লোক তোকে অনায়াসে বিষ খাইয়ে দিতে পারে। সে ভয় আপাতত নেই, কারণ রকিব চৌধুরী এখন আমার আসল পরিচয়টা জানে না মা। তবে জানবার পর আমাকে খুন করার আপ্রাণ চেষ্টা করবে এটা আমি বিশ্বাস করি। সেই জন্য বলছি তুই ওখানে যাস নি বাবা। আমার জন্মের আগে থেকে যে লোকটা আমার শত্রু, তার চেহারাটা আমার চিনে রাখা দরকার মা। কি বলো কিরণ? হ্যাঁ, বক্সি কনস্ট্রাকশনের সঙ্গে আপনার কতদিনের কন্ট্রাক্ট? কন্ট্রাক্ট নয়, আমি ওখানে পার্টনার হিসেবে কাজ করছি। গুড, ভেরি গুড। আমার এখানে হলে আমি সেই একই ব্যবস্থা করতাম। আপনার মতো ট্যালেন্টেড ইয়াং ম্যানদের শুধু বেতন দিয়ে ঠকানোর কোনো মানে হয় না। চৌধুরী হেয়ার। আচ্ছা ঠিক আছে, কালকে 11টায় আসুন। হ্যাঁ ঠিক আছে। ইউ আর জাস্ট ভেরি ইয়াং। আমার ছেলের চেয়ে বয়স কম। এই বয়সের ছেলেপুলেদের আপনি বলা রীতিমতো কঠিন ব্যাপার। আপনাকে তুমি বললে আপত্তি করবেন না তো? না, আপত্তি করবো কেন? গুড, ভেরি গুড। প্লিজ। আমার টেক্সটাইল, হার্ডবোর্ড আর সুগার মিলের জন্য একজন অ্যাডমিনিস্ট্রেটর দরকার। খুব ভালো বেতন দেব। আপাতত সে মান্থলি 15,000 টাকা। ভবিষ্যতে আমার ফার্মের একজন ডিরেক্টর করে নেব। খুব লোভনীয় অফার। লোক আপনি পেয়ে যাবেন। আমার দরকার তোমার মতো একটা ইয়াং ম্যানকে। আই ওয়ান্ট ইউ দীপক। বুড়োদের উপর আমার ভরসা কম। আমার পক্ষে সম্ভব হবে না চৌধুরী সাহেব। তোমার নিজের কাজের কোনো অসুবিধা হবে না, আমি বুঝি। বর্তমান কাজটার থেকে তোমার মিনিমাম 20 লক্ষ টাকা লাভ হবে। এত বড় লাভ থেকে তুমি বঞ্চিত হও এটা আমি চাই না। এখন তুমি পার্ট টাইম হিসাবে আসো। আমি মিলগুলোর দিকে পুরো নজর দিতে পারছি না। আমার রোলটা তোমাকে প্লে করতে হবে। প্রতিদিন সকাল 8টা থেকে 10টা এই 2 ঘন্টা খোঁজ খবর নেবে, আর মাঝে মধ্যে একটু একটু সারপ্রাইজ ভিজিট দেবে। বাস। আই এম সরি, আমার সময় হবে না। হবে মাই সান, হবে। মর্নিং স্যার। আমার জিএম ফকির জালালউদ্দিন, আর ইনি হচ্ছেন তরুণ ইঞ্জিনিয়ার মিস্টার চৌধুরী। ও গ্ল্যাড টু মিট ইউ। হ্যালো। তুমি রাজি হও দীপক?
বড় কঠিন কাজ, তার উপর আমার প্রচন্ড সময়ের অভাব। আহা, বললাম তো যতটুকু সময় তুমি দেবে তাতেই হবে। আর ভবিষ্যতে তুমি যদি রাজি হও তাহলে কনস্ট্রাকশন ফার্মটা আমি তোমার হাতে তুলে দেবো। আমি ভেবে দেখব। এবার আমি উঠি চৌধুরী সাহেব। ও নিশ্চয়ই, তুমি কাজের মানুষ, তোমাকে আটকে রাখবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো গিলবে বলেই মনে হয় বস। মাসে 15,000 টাকা। বাঙালি মধ্যবিত্ত ঘরের ছেলে টোপ গিলতে বাধ্য। জি বস, তবে টাকাটা বড্ড বেশি। তোমার ফকির স্বভাবটা গেল না ফকির। বছরে 2 লাখ টাকা খেয়ে ওর মনে একটু রং ধরবে, তখন ওর নাকের দড়ি পরিয়ে আমার কনস্ট্রাকশন ফার্মে জুড়ে দেব চিরদিনের মতো। তার মানে রকিব চৌধুরী লোভ দেখে তোকে কেনার বেশ একটা সুন্দর ফোন দিয়ে এসেছে। হ্যাঁ, এবং আমি তার ফাঁদে ধরাও দেব ইচ্ছে করে। তার মানে শুনে আশ্চর্য হবে মুরাদ, ওই রকিব চৌধুরী আমার বড় চাচা, যিনি 2 যুগ আগে আমার মাকে চরম লাঞ্ছিত অপমানিত করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলিস কি? ইয়েস ইয়েস, হি ইজ দ্য ডেভিল। ওকে তছনছ করে পথে না বসিয়ে দেওয়া পর্যন্ত আমার কোনো শান্তি নেই। রকিব চৌধুরী চান আমাকে কিনতে, ফাঁদে ফেলে আটকাতে, আর আমি তার এখানে সূচ হয়ে ঢুকবো আর ফাল হয়ে বেরিয়ে আসবো। অফিসার সাহেব তার জবাব দিতে পারেন। সম্ভব নয় স্যার, কারণ কস্টিং করে আমরা মানে মিস্টার সাহেব লাভের পরিমাণ ঠিক করেছেন 150%? ইয়েস স্যার। সেটা কি করে সম্ভব? সম্ভব স্যার, সব সম্ভব। আমাদের দেশে সব সম্ভব। তা নইলে পৃথিবীর অন্যতম দরিদ্র দেশে এমন সুন্দর সুন্দর বাড়ি আর দামি দামি গাড়ি দেশের শোভা বর্ধন করছে কি করে বলুন? লুট, ফুড, ব্যবসার নামে তাদের লুট চলছে। আর তা ম্যানেজার সাহেব, আপনার শ্রমিকদের সাথে কথা বলেছেন? একাধিকবার বলেছি, বড় সাহেবও জানেন, কিন্তু ইউনিয়নের সেক্রেটারি আদম আলী বেটা আস্ত আদমখোর, একটা ডাকাত স্যার। ঠিক আছে, আমি চৌধুরী সাহেবের সাথে কথা বলবো। আপনার সুগার মিলের কি খবর? স্যার, বাংলাদেশের চাষিরা সব ভারবাহী জানোয়ারের মতো রয়ে গেছে আজও। এদের মুখে ভাষা নেই, প্রতিবাদ করবার মতো সাহস নেই। প্রত্যেক বাড়ি মৌসুমের আগে যথারীতি আগাম দাদন দিয়ে দিই, ফলে সুবিধা মতো দামে আখ কিনতে আমাদের কোনো অসুবিধা হয় না। তাছাড়া লেবার নিয়ে আমার কোনো প্রবলেম নেই। গুড। আজকের ডিসকাশন এখানে শেষ করছি, কারণ চৌধুরী সাহেব আমার জন্য অপেক্ষা করছেন। থ্যাংক ইউ জেন্টলম্যান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার। হ্যাঁ, বসো। আমার সর্বনাশ হয়ে গেছে দীপক। একটু আগে ট্রাঙ্ক করে জানতে পারলাম আমার একটা মালবাহী জাহাজ ডুবে গেছে। এ তো বড় মর্মান্তিক দুঃসংবাদ স্যার। আজ একটু পরে সুগার মিলের ম্যানেজার আসবেন, তুমি ওর সঙ্গে কথা বলো। ওর সাথে আমার দেখা হয়েছে। গুড। স্যার, স্যার আমার ভীষণ বিপদ। কারো বিপদ শোনার সময় আমার নেই, আমি যাচ্ছি দীপক। আপনার কি ব্যাপার বলুন তো? চৌধুরী সাহেবের মেজাজ খুব খারাপ। স্যার, আমার পোয়াতে বউ ভীষণ অসুস্থ, হাসপাতালে শিফট করা দরকার, নইলে নিঘাত মারা যাবে। আর 7 দিন যাবত 500 টাকা অ্যাডভান্স ওই জিএম সাহেবের হাতে পায়ে ধরছি। এই নিন, এই অফিসে আপনি কি চাকরি করেন? জি, টাইপিস্ট। আচ্ছা, আপনি চলে যান, আমি জিএম সাহেবকে বলে দেবো। আচ্ছা।
150% লাভ মানে হলো শ্রমিকের রক্ত চুষে খাওয়া। আপনাদের দাবি থেকে আপনারা এক তিলও নড়বেন না। আপনারা কাল স্ট্রাইকের নোটিশ দিয়ে দিন। ম্যানেজার সাহেব ধমক দিয়েছেন, মিল বন্ধ করে দেবেন। দিক না বন্ধ করে, তারপর সেটা আবার কি করে খুলতে হয় তা আমার জানা আছে। ঠিক আছে স্যার, আপনি স্যার ভরসা দিলে আমরা অফিস পাবো না। আমি আছি এবং থাকবো, তবে আমি যে আপনাদের সাথে রয়েছি এটা যেন চৌধুরী সাহেব কিছুতেই জানতে না পারেন। অসম্ভব, কেউ জানতে পারবে না স্যার। যদি কেউ গাদ্দারি করে আমি তাকে নিজ হাতে খুন করব স্যার। তবে আরেকটা কাজ খুব গোপনে করতে হবে। নারায়ণগঞ্জ রোডের উপর এই ইন্টারন্যাশনাল ট্রেডার্সের খবরাখবর আমার জানা দরকার। কি করে, কি ব্যবসা এবং কারা ওরা, তবে সবটাই খুব গোপনে জানবেন। বুঝেছি স্যার, আর বলতে হবে না। দুদিনের মধ্যে আপনি সব খবর পেয়ে যাবেন স্যার। ঠিক আছে, ওকে। দীপু, তুই রকিব চৌধুরী ওখানে চাকরি নিয়ে ভালো করিসনি বাবা? মা, ওখানে চাকরি করবার জন্য আমি চাকরি নেইনি, তোমার অপমানের প্রতিশোধ নেবার জন্য তৈরি হচ্ছে। রকিব চৌধুরীর কন্ট্রাক্টরের ব্যবসা আমি লাটে তুলে দিয়েছি। ওর হার্ডবোর্ড মিল যাতে বন্ধ হয়ে যায় সে ব্যবস্থা করে এনেছি। তারপর একে একে তার সমস্ত মিল ফ্যাক্টরিতে আমি আগুন লাগিয়ে দেব। এসব করতে গিয়ে তুই আবার কোন বিপদ ডেকে আনিস কে জানে। তুই ওকে চিনিস না। রকিব চৌধুরী সাংঘাতিক মানুষ। আমার কিন্তু বড্ড ভয় করছে বাবা। কোনো ভয় নেই মা, রকিব চৌধুরী এখন আমার সত্যিকারের পরিচয় জানে না, আর যখন জানবে তখন তার আর কিছুই করবার থাকবে না। তবু ইতিমধ্যে রকিব চৌধুরীর একটি জাহাজ ডুবে গেছে, মানে কয়েক কোটি টাকা ডুবে গেছে। আমি তাকে আরো ডোবাবো। সরকারকে সে নানাভাবে ফাঁকি দিচ্ছে, আমি সব ধরিয়ে দেব। কালোবাজারের খাতায় তার নাম ওঠাবো। আমার হাত থেকে তার কোনো মুক্তি নেই মা, তার কোনো মুক্তি নেই। মা, তোমার বুকে যে অপমানের আগুন জ্বলছে আমি তা রকিব চৌধুরীর চোখের পানি দিয়ে নিভিয়ে দেব। আমি তাকে পথের ভিখারি করে তোমার অপমানের প্রতিশোধ নেবই নেব মা। মা, আসসালামু আলাইকুম স্যার। গল্প করার মতো সময় আমার নেই, তোমাদের কথা তাড়াতাড়ি শেষ করো। আমাদের দাবি তো অনেক আগেই পেশ করেছি স্যার। শ্রমিক ইউনিয়নের কোনো দাবি আমি মেনে নিতে পারবো না। দাবি না মানলে শ্রমিকদের পক্ষে আর আপনার সঙ্গে সহযোগিতা করা সম্ভব হবে না স্যার। শ্রমিকদের সহযোগিতা আমার দরকার নেই। কাল থেকে আমি হার্ডবোর্ড মিল বন্ধ করে দেবো। এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, আমার নিজের পয়সায় মিল করেছে, আমার খুশি আমি আর চালাবো না। মিলের মালিক শুধু আপনি একা নন স্যার, শ্রমিকরা তার অংশীদার। তার মানে 30টা বছর শ্রমিকরা ওই মিলে রক্ত পানি করেছে, অনেকে খাটতে খাটতে মরেও গেছে। সেটা বলে যাবেন না স্যার। Shut up, you fools! এরপর অবস্থা যদি আরো খারাপের দিকে যায় আমাদের দোষ দেবেন না স্যার। আমার এই অফিসে দাঁড়িয়ে আমাকে শাসাচ্ছ? বদমাইশ গুন্ডার দল! Get out! Get out! বেশি গালাগাল করবেন না স্যার। আপনি মিল বন্ধ করলেও আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকে আবার মিল চালু করব। তুমি যেভাবে ব্যবসা নিয়ে মেরেছো তাতে মনে হয় বড়লোক না হয়ে ছাড়বে না। একটা মস্ত বড় লোকের মেয়েকে বউ করে আনতে হলে আমাকেও তো খানিকটা বড় লোক হতে হবে। সেই মস্ত বড়লোক কোনোদিনই তোমার কাছে তার মেয়ে বিয়ে দেবেন না। কেন দেবেন না আমি জানি। আরে কিসের জন্যে? মাফ করো, ওটা আমি বলতে পারবো না। ওটাই হয়তো আমার বিধিলিপি। আজ তুমি কি বলছো কিরণ? আমি তো তোমার কথার কোনো মানে খুঁজে পাচ্ছি না। খুলে বলো লক্ষ্মীটি। দোহাই তোমার, জানতে চেও না। শুধু বলো তুমি আমাকে ভালোবাসো। আমার স্বপ্নটা বেঁচে থাক, বেঁচে থাক আমার বুকের ভেতরের আশাটুকু। আজ ফিরতে এত দেরি করলে কেন? কাজ ছিল। এদিকে কিরণকে নিয়ে তো আমি মহা দুশ্চিন্তায় পড়েছি।
কাল পরশুর মধ্যে ওর চিকিৎসার ব্যবস্থা। ভালো তো, নানান ঝামেলা আমার প্রায় পাগল হয়ে যাবো মতো অবস্থা। জাহাজটা ডুবে গেল, হার্ডবোর্ড মিলে চলেছে লে অফ, সুগার মিলে চলেছে হইচই। শ্রমিকরা এই সময় অফিস চড়াও করে লুটপাট না করলেই বাঁচে। হঠাৎ করে এতগুলো সমস্যা কি করে মাথা চড়া দিল বুঝি না। আর এর মধ্যে তিনি এসছেন তার মেয়ের কাহিনী শোনার। কি বলছো তুমি? মেয়ের অসুখ বিসুখে? মেয়ের অসুখ হয়েছে, অসুখ হয়েছে তো ডাক্তার দেখাও, আমাকে ত্যাক্ত করো না। বাবা, আমার কোনো অসুখ করেনি, আর আমার জন্য তোমাকে ভাবতেও হবে না। তবে তুমি যে দুর্ভাবনার বেড়াজালে জড়িয়েছ, সেটার হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো। তার মানে তোমার ব্যবসা বাণিজ্য সম্পত্তির সবকিছুর অর্ধেক মালিক যারা, তাদের খুঁজে বের করে সব তাদের হাতে তুলে দাও। Shut up! আর একটা কথা তোর মুখ থেকে বেরোলে আমি তোকে এক্ষুনি পাগলা গাড়োতে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, তাই করো তাই করো। তোমার এই বাড়ির চই পাগলা করো তো অনেক ভালো, অনেক ভালো। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ঘরে বাইরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তোমার মেয়ে এসব আবল তাবল কথা বলছে কেন? কিসের জন্যে? কিরণ, এসব কি পাগলামি করছিস? কিরণ, আমায় লিখেছেন স্যার? আপনার হাতে এখন কি কাজ? আচ্ছা স্যার। আর শুনুন, কেউ যেন জানতে না পারে। কি যে স্যার, আমি না হয় এক্সট্রা 1 কপি টাইপ করে দিয়ে যাব। আপনি সেদিন যে আমার উপকার করেছেন, আপনি টাকাটা না দিলে স্যার মোড়ে কবে ভূত হয়ে যেত। দীপক, আমরা এসো, দরকার আছে। ওকে স্যার। আমাকে সাজিয়ে গেল। ভেরি ব্যাড। আমি আজই ওদের সঙ্গে দেখা করব। মাথা খারাপ, ওরা সব খুনে ডাকাত। ওদের সঙ্গে দেখা করতে গেলে শেষ পর্যন্ত খুনে খুনে হয়ে যাবে। দরকার নেই। কিন্তু দেখো, এই দেশের শ্রমিক সমস্যা, ওদের দাবি দাওয়ার মালিক হয়ে যাবে। ভাব দেখে তো তাই মনে হয়। এই অবস্থায় মিল বিক্রি করে দেয়াই ভালো। মিল বিক্রি করে দেবো? যন্ত্রণা জিয়ে রেখে কি লাভ? আজকের দুনিয়ায় ব্যবসার কোনো অভাব নেই। ঠিক, ওই ঝঞ্ঝাট আমি আর রাখতে চাই না। তোমার হাতে খদ্দের আছে? পেতে অসুবিধা হবে না? তাহলে তাই করে, এবং খুব তাড়াতাড়ি। ওকে স্যার, আমি যাই। যাও। এই যে জামান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হার্ডবোর্ড মিলটা চৌধুরী সাহেব বিক্রি করে দেবেন ঠিক করেছেন। কেন স্যার? শ্রমিক সমস্যা। ও, কিন্তু আমার মনে হয় আরো সমস্যা আছে। কিরকম? স্যার, আমি হচ্ছি এই ফার্মের অ্যাকাউন্টস অফিসার। আমি সব জানি। ওভার ট্রেডিং করতে গিয়ে অনেক ধার দেনা হয়ে গেছে। ব্যাংকের কাছে 1,70,00,000 টাকা ওডি এই ডিসেম্বরে শোধ করতে হবে। তার উপর আছে ইনকাম ট্যাক্স। কিসের স্যার? এই আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। এবার আপনি আসুন। জি, আসুন। আসসালাম। ওয়ালাইকুম। হ্যালো স্যার, ইন্টারন্যাশনাল ট্রেডার্স হলো একটা ব্ল্যাকের মহাড্ডাখানা। চৌধুরী সাহেবের মুখান দিয়ে কালোবাজারে আসা যাওয়া করে। ঠিক আছে। মিস্টার চৌধুরী। হ্যালো, ওসি বলছি। ইন্টারন্যাশনাল ট্রেডার্স এর শুধু মাল পাচারই নয়, রাতের বেলা সেখানে অন্যরকম আসরও বসে। বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব। আমি তুমি খরিদার, আর বেচা কেনার আমি তুমি খরিদার, এই দিলের দুনিয়াতে এসো দিলদার। গাড়িগুলো দাঁড় করিয়ে ছেড়ে দাও। এখন না, শেষ রাতে। শেষ রাতে রাত শুকনো গলায় কাটাতে হবে। কি মুশকিল আছে নাকি? গলা কেন, মন ভিজাবার ব্যবস্থা আছে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, চলো চলো।
চোখে প্রেমের সুরমা আমার জবানে বাহার এই দিলেরই দূরে স্যার পুলিশ রেড আরম্ভ হয়ে গেছে। পুলিশ রেড কোথায়? দুজন পুলিশ অফিসার পুলিশ আমার টাকা আমার টাকা প্লিজ কিরণ 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 মা কিরণ কিরণ কি হয়েছে কি হয়েছে ওনার কি হয়েছে? হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। সেই মস্ত বড়লোক কোনোদিনই তোমার কাছে তার মেয়ে বিয়ে দেবেন না। বাড়ি প্রথম এসে কিরণ বাবার ছবিটার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এখন বুঝতে পারছি তখন থেকে সে সব জানে, কিন্তু কোনোদিন মুখ ফুটে আমাকে কিছু বলেনি। বলবে কি? সে তো নিজের মধ্যেই জ্বলে পড়ে মরছে। হ্যাঁ, মাঝে মাঝে বলতো পাগল হয়ে যাব, মরণ ঘনিয়ে এসছে। কিরণের পাবে যে করেই হোক, কিন্তু আমি কি করতে পারি বল? রকিব চৌধুরীর বিরুদ্ধে আমার লড়াই বন্ধ হবে না কিছুতেই। কিরণের জন্য তুই তা করতে পারবি না? শুধু কিরণের জন্য কেন, সমস্ত পৃথিবীর বিনিময়ে আমি আমার মায়ের সম্মান ক্ষুণ্ণ হতে দিতে পারি না। কি বললি? ইউ ব্রুট! হ্যাঁ, কিরণ, তুই, সবাইকে আমি ছাড়তে পারি শুধু আমার মায়ের জন্য। যে মা সমস্ত পৃথিবীর বিরুদ্ধে একা লড়ে আমাকে বাঁচিয়েছে, মানুষ করেছে, সেই মায়ের স্নেহের অপমান আমি কিছুতেই করতে পারবো না। মাই ডিয়ার ব্রাদার্স, আমি চিরকাল কবিতা লিখেছি আর কলমবাজি করে পেটের ভাত জোগাড় করেছি। এখন আমার ভাগ্নিদি গ্রেট আমাকে জোর জবরদস্তি করে ম্যানেজার করে পাঠিয়েছে আপনাদের এই চিনির। আমি আর কিচ্ছু বুঝি না, আপনারাই আমার একমাত্র ভরসা, আমার আর কিছু বলার নেই। আজকের এই শুভ দিনে আমরা একটা আয়োজন করেছি। যদি না থাকে বাতি জ্বলে না, পেট্রোল যদি না থাকে গাড়ি চলে না, কারেন্ট যদি না থাকে বাতি জ্বলে না, পেট্রোল যদি না থাকে গাড়ি চলে না, মনের মানুষ ছাড়া এই মন গলে না, মনের মানুষ ছাড়া এই মন গলে না। সুজন তারা লন্ডন আমেরিকা, শুইলে সে যে স্বপ্নেতে পাই গো তারি দেখা, টেলিগ্রাম আর টেলিফোন নাই রে কিছু প্রয়োজন, বিনা তারে কানেকশন কাছে আসা লাগে না, কারেন্ট যদি না থাকে বাতি জ্বলে না, পেট্রোল যদি না থাকে গাড়ি চলে না, মনের মানুষ ছাড়া এই মন গলে না, মনের মানুষ সেই মন গলে না। একটু
মানুষ ছাড়া এই মন গলে না। আপনাদের ব্যাংকে তো চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বেশি ওডি আছে, আর কোম্পানি এখন একটি ডুবন্ত নৌকা। তাই আমি দেশের স্বার্থে, সরকারের স্বার্থে বলছি, তাড়াতাড়ি আপনাদের টাকা আদায়ের চেষ্টা করা ভালো। হ্যাঁ, হিউজ অ্যামাউন্ট আমরা মিস্টার চৌধুরীকে ওডি দিয়েছি, এই কথা ঠিকই। তবে সবটা ইনসিকিউর লোন নয়। ডুবন্ত জাহাজ ডুবে গেল আমাদের পাওনা আমরা ঠিকই আদায় করে নিতে পারবো। চৌধুরী সাহেবের গুলশানে বাড়ি, মতিঝিলে কমার্শিয়াল বিল্ডিং আমাদের কাছে সিকিউরিটি হিসেবে বন্ধক আছে। চৌধুরী সাহেবের গুলশানের বাড়িও আপনাদের কাছে মর্টগেজ করা আছে? অফকোর্স, আমাদের মর্টগেজ দলিলে ওই বাড়ি সরাসরি বিক্রি করে আমাদের পাওনা আদায় করে নেওয়ার ক্ষমতা আছে, এবং দরকার হলে আমরা তাই করব। আই সে। আমার সজাগ করে দিয়ে আপনি ভালোই করেছেন, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। চলি। এত যত্ন করে টেন্ডারগুলো তৈরি করলাম, সাধারণত যে হিসাবে আমরা কোট করে থাকি এবার সেটা থেকে 10% কম কোট করেছি স্যার। আর কেউ তা করতে সাহস পেত না, অথচ 3-3টে কোটেশনই মার খেয়ে গেলাম। আর 3টে কাজই পেয়ে গেল কিনা ওই বর্ষি কনস্ট্রাকশন। হ্যাঁ, ব্যাপারটা আমার কাছে কেমন অদ্ভুত মনে হচ্ছে স্যার। অদ্ভুত তো বটে। 4-4টা কাজ হাতছাড়া হয়ে যাওয়ার মানে প্রায় কোটি টাকা হাতছাড়া হয়ে যাওয়া। এই হার্ড টাইমে কাজগুলো হাতে পেলে আমার অনেক সমস্যার সমাধান হয়ে যেত। স্যার, এভাবে কোটেশনে মার খাওয়ার পেছনে আমার মনে হয় কিছু একটা রহস্য আছে। সেটা কি? চৌধুরীকে সন্দেহ করছেন? আরো 15 জন ঠিকাদার টেন্ডার দিয়েছিল, তাদের খবরও কি সে গোপনে পেয়ে গেছে? ওসব বাজে চিন্তা করে লাভ নেই। স্যার, ওডি পরিশোধের ব্যাপারে অগ্রণী ব্যাংক সাংঘাতিক এক চিঠি দিয়েছে স্যার। অগ্রণী নয়, সব কটা ব্যাংক তাই করেছে। বাট হোয়াই? কেন কেন? যারা আমাকে সাহায্য করার জন্য উন্মুখ হয়ে থাকতো, আর তারা এমন মার মুখ উঠেছে কেন? অশান্তি একসঙ্গে কিসের জন্য? আমি কি এর জবাব দেবো স্যার? তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আমরা ষড়যন্ত্র? নিশ্চয়ই। তোমরা তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। তোমরা ষড়যন্ত্র করছো আমার ব্যবসা বাণিজ্য লুটে পুটে কে আমাকে লাটে তোলার জন্য। এই দেশটা ছোট লোক ইতর বাহারের দেশ, এখানে আমার ভদ্রলোক ব্যবসা করতে পারে না। মিস্টার চৌধুরী, আপনি শুধু নিজেকে একজন ভদ্রলোক বলে মনে করেন, আর বাকি সবাই ছোট লোক ইতর। কি বলতে চাও? কেউ নিজে ছোট লোক না হলে গোটা দেশের মানুষকে ছোট লোক ইতর বলে গালাগাল করতে পারে না। হোয়াট? আমি ছোট লোক? আমার সাহস তো কম নয়। ভুলে যাও না, এটা আমার অফিস। এটা শুধু আপনার অফিস কে বলেছে? এটা আমারও তো অফিস হতে পারে। বেরিয়ে যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। ইউ আর ডিসমিসড ফ্রম সার্ভিস। Damn your dismissal! টাকার লোভে আমি এখানে চাকরি করতে আসিনি, এসেছি আপনাকে ধ্বংস করার জন্য। কি কি বললে? জি হ্যাঁ, আপনার হার্ডবোর্ড মিল গেছে, সুগার মিল গেছে, আপনার ঠিকাদারি ব্যবসা আমি লাটে তুলে দিয়ে। ইয়েস ইয়েস মিস্টার চৌধুরী, ইন্টারন্যাশনাল ট্রেডার্সের ছদ্ম আবরণে গা ঢাকা দিয়ে যে ব্যবসা আপনি করতেন তাও আমি বন্ধ করে দিয়েছি। কালোবাজারিদের খাতায় আপনার নাম উঠেছে। ইউ আর ব্ল্যাকলিস্টেড। আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে আমি ছাড়খাড় করে দেব। ওকে 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 তাড়াও, ওকে তাড়াও। ও একটা শয়তান। না, আমি শয়তান নই, আমি আপনার আজরাইল। আমার পরিচয় অবশ্যই আপনি একদিন পাবেন, তবে সেদিন আপনার পায়ের তলায় আর মাটি থাকবে না। এবার আপনার শত্রু কে চিনতে পেরেছেন তো বস? ব্যবসায়ী মহলে আপনার যারা শত্রু, ওই দীপক চৌধুরী হলো তাদেরই গুপ্তচর। ওটা তার ভাড়ানো নাম। তুমি ঠিকই বলেছ ফকির, ওকে খতম করতে হবে। হি মাস্ট বি ফিনিশড।
মিস্টার রকিব চৌধুরী, বাহ বাহ বাহ! কোথায় একটা লোককে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে, তা না তোমার এই তাগড়া জওয়ানেরা নিজেরাই ল্যাংড়া খোলা হয়ে ফিরে এসছে। ননসেন্স! ওই দীপক চৌধুরী রীতিমতো কড়া মাল বস, তা নইলে খুন খারাপি যাদের পেশা তারা অমন মার খায় ওর হাতে। আমার মনে হয় বস ও বেটা সিআই এর এজেন্ট। আরে ও তো একটা কথার কথা বলেছি বস। যাকগে, একটা খুব ইম্পর্টেন্ট খবর আছে। আমি অনেক তেল পানি খরচা করে খবরটা জোগাড় করেছি বস। দীপক চৌধুরী বেনামিতে ওই সুগার মিলটা কিনেছে। বলো কি? হ্যাঁ, সে আজ সুগার মিল দেখতে যাচ্ছে, থাকবে বোধহয় হপ্তাখানে। ওকে, বাস 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 বাস, আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি, আর কিচ্ছু বলতে হবে না। দীপক চৌধুরী জীবিত অবস্থায় আর ঢাকায় ফিরে আসবে না। ওয়েলকাম 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 ভাগ্নে গ্রেট। তা তুমি হঠাৎ চলে এলে যে? তোমাকে দেখতে এলাম। আপনারা কেমন আছেন? জি স্যার, ভালো। মামা, তোমাকে যে হাত পা বেঁধে এখানে পাঠালাম, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? বিলক্ষণ কষ্ট হচ্ছে। কিসের কষ্ট মামা? আরে দুবেলা নদীর ধারের মুক্ত বায়ু সেবন করলে কি হয় বুঝতে পারো? কি হয়? ডাকাত। ডাকাত? হ্যাঁ ডাকাত। ডাকাত কি দে, মনে হয় সবকিছু লুটপাট করে খেয়ে ফেলি। ঠিক আছে মামা, এই মিলের মালিক অর্থাৎ তোমার বোনকে তোমার এই নিদারুণ কষ্টের কথা জানিয়ে দেব। আরে ঠাট্টা নয়, ঠাট্টা নয়। কোথায় কমিউনিস্ট হব বলে নিয়ত করেছিলাম, আর তুমি কিনা শেষ পর্যন্ত আমাকে ক্যাপিটালিস্ট বানিয়ে ফাঁসিয়ে দিলে। হ্যাঁ, আচ্ছা সে জাগে ইয়ে মমতা কেমন আছে? ভালো। ইয়ে চলো, তুমি চলো ভেতরে গিয়ে বিশ্রাম নেবে। এসো এসো। হ্যাঁ কে? আপনি কে? জি, আমি ঢাকা থেকে এসেছি কিছুদিনের জন্য। কাল সন্ধ্যায় দূর থেকে বাড়িটা আমি একবার দেখেছিলাম। আজ সকালে জানি না কিসের আকর্ষণে আমার অজান্তে আমি এখানে চলে এসেছি। আমি ভীষণভাবে লজ্জিত, দুঃখিত, মাফ করবেন, আমি চলে যাচ্ছি। আরে না না, বিনা অনুমতিতে ঢুকে পড়ে তুমি সাংঘাতিক কোনো অপরাধ করনি ব্রাদার। বসো। দাদু, আয় আয় আয়। অপরিচিত লোক দেখে ভড়কে গেলি নাকি? এই ইয়াং ম্যান হঠাৎ বাগানে ঢুকে পড়ে
নিজেকে ভীষণ অপরাধী মনে করছে। আর এই হলো আমার নাতনি। আমি যাই। হ্যাঁ, তা তুমি এখানে উঠেছো কোথায়? জি, এখানে যে সুগার মিলটা রয়েছে ওখানে। ও আচ্ছা, ওটার সাবেক মালিক আমরা। কিছুদিন হলো ওটা বিক্রি করে দেওয়া হয়েছে। তা তুমি নিশ্চয়ই এখানে থাকবে দিন কয়েক? তুমি অত অবাক হবার কি আছে? এটা আমাদের গ্রাম। তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে আছো এবং তোমার সঙ্গে ভেবে আমি এখানে আসিনি, কথাটা বিশ্বাস করতে পারো। তাহলে দাদুর সঙ্গে আলাপ? না, এখানের আগে চৌধুরী ভিলাটা আমার কল্পনাই ছিল না। কাল সকালে আমি এখান থেকে চলে যাব। তুমি জানতে না যে আমি রকিব চৌধুরী মেয়ে, কিন্তু আমি প্রথম যেদিন তোমাদের বাড়িতে যাই সেদিন আমি জেনেছি তুমি রাজীব চাচার ছেলে। সব জেনে শুনে এতদিন চুপ করেছিলে কেন? বলে কি লাভ হতো শুনি? এখন তো সবই শুনেছো, সবই জেনেছো। পারবে আমার বাবার বিরুদ্ধে তোমার লড়াই বন্ধ করতে? না, এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। স্বীকার করলাম, আর এও বুঝলাম তুমি চাও শুধু তোমার মায়ের অপমানের প্রতিশোধ নিতে। আমি তোমার জীবনে মিছে হয়ে গেছি, নইলে আমার জন্য হলো আমার বাবাকে তুমি ক্ষমা করতে। না না, তা হয় না কিরণ, তা হয় না। খুব সাবধানে কাজ করবি, আমাকে আর বেইজ্জত করিস নি বাবা। কোনো চিন্তা করেন না স্যার। আরে এসো 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 এসো। কি হয়েছে ব্রাদার? কাল একটা ছোটখাটো দুর্ঘটনায় আহত হয়েছে। এই গ্রাম অঞ্চলে দুর্ঘটনা ঘটলো কি করে? দেখে মনে হয় কেউ তোমার উপর হামলা করেছিল। বসো বসো। না, বসবো না, আমি আজই ঢাকা ফিরে যাচ্ছি, তাই যাবার পথে আপনার সাথে দেখা করতে এলাম। ও, তোমার নাম কি? দীপক চৌধুরী। কি করো? ইঞ্জিনিয়ার। আসে। সে কি, একটু চা খাবে তো? আমি চা খাই না। তোমাকে কে মেরেছে এমন করে?
আমি কি করে বলবো? ওদের তিনজনের একজন আমার পরিচিত নয়। তিনজন? লক্ষ্মীপুর এলাকায় তোমাকে খুন করবার জন্য কে এমন ক্ষেপে আছে? ওরা কেউ এই অঞ্চলের লোক নয়, ওরা শহরের মানুষ, কারো ভাড়াটিয়া গুন্ডা হবে হয়তো। তুমি কি করে বুঝলে? ওদের পোশাক আশাক দেখে, তাছাড়া যে গাড়িটা করে ওরা পালিয়ে গেল সে গাড়িটা দেখে। তাই? হ্যাঁ, ওদের আমি চিনতে না পারলেও গাড়িটা ঠিকই চিনতে পেরেছি। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ রকিব চৌধুরী সেই গাড়ির মালিক। বাবা? হ্যাঁ, তোমার বাবার গাড়িতে চড়ে ওরা আমাকে খুন করতে এসেছিল, আর কিছুদিন আগে ওদেরই একটি দল ঢাকায় আমাকে খুন করতে চেয়েছিল। হ্যাঁ কিরণ, তুমি আমাকে বলেছিলে তোমার বাবার বিরুদ্ধে লড়াই বন্ধ করতে, কিন্তু তোমার বাবা আমাকে খুন না করা পর্যন্ত শান্ত হবেন না। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই কিরণ। চলি। হ্যালো, কে মহারাজ ভাই? কাল থেকে চাচির অসুখ, তুমি আগে বলনি কেন? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, আসুন ডাক্তার সাহেব, আসুন ডাক্তার সাহেব, আসুন ডাক্তার সাহেব। আজ কদিন থেকে জ্বর, এত করে বলছি কিন্তু ডাক্তার দেখাতে চান না কিছুতেই। বসুন বসুন। চাচি, চাচি, ও চাচি, ডাক্তার এসেছে। মমতা ভাবি? আরে ভাই, আরে ভাই, তুমি এখানে? ভাবি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাগ্যের দোষে আরিফ ভাই, আজ থেকে 28 বছর আগে লক্ষ্মীপুরের চৌধুরীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে ঢাকা এসে সর্বপ্রথম আপনার কথাই ভেবেছিলাম, একটু আশ্রয়ের জন্য। কিন্তু ঠিকানা আমার কাছে ছিল না বলে আপনার বাড়ি গিয়ে পৌঁছাতে পারিনি। চৌধুরী বাড়ি থেকে বিতাড়িত হয়েছিল কোন অপরাধে? আমার স্বামী মরে যাওয়াটাই তো মস্ত বড় অপরাধ আরিফ ভাই। এমনিতে তো আমাকে অলক্ষণীয় অপয়া বলা হতো। জানি, রাজীবও তার প্রতিবাদ করেছে আমারই সামনে। রাজীবের মৃত্যুর পর আমার উপর অকথ্য জুলুম আরম্ভ করেন আমার শাশুড়ি। আমাকে দিয়ে শুধু ছি চাকরের কাজ করা তো তা নয়, ছি চাকরের সঙ্গে থাকা খাওয়া আমার জন্য বরাদ্দ করা হয়েছিল। বলো কিভাবে? হ্যাঁ, তারপর তিনি আর তার বড় ছেলে আমাকে অসতী প্রমাণ করার জন্য একদিন গভীর রাতে আমার ঘরে তোরটা সাপ চকলে একেবারে খুন করে আলাম। এখন আমরা লোক বাড়িয়া চল। হরিবল, আমি আত্মহত্যা করে মরতে পারতাম, কিন্তু পারিনি, কারণ আমার পেটে তখন রাজীবের সন্তান। সেই অনাগত শিশুকে বাঁচিয়ে রাখার জন্য সে রাত্রে আমি বাড়ি ছাড়তে বাধ্য হই। আজ তোমার এই দুর্দশার জন্য নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে ভাবি। তোমার আর রাজীবের কোনো কিছুই আমার অজানা নয়। মৃত্যুর আগের দিন রাতে আমার চোখের সামনে দিয়ে তুমি রাজীবের ঘরে ঢুকেছিলে। আমি ইচ্ছে করে বাধা দিইনি, কারণ আমি জানতাম রাজীবের মৃত্যু অনিবার্য। তুমি অসতী নাও আর তোমার সন্তান অবৈধ নয়, একথা অন্তত আমি হলফ করে বলতে পারি। হাজার দুঃখ কষ্টের মধ্যে দিয়েও রাজীবের সেই সন্তান দীপককে আমি মানুষ করেছি। শুধু তাই না আরিফ ভাই, আমার দীপক আর সমাজের 10 জনের একজন। কোথায় কোথায় তোমার দীপক? কদিন আগে ঢাকার বাইরে গেছে বিশেষ একটা কাজে, আজকালই ফিরে আসবে। ওকে ফিরে আসতে দাও ভাবি। আমার বন্ধুর স্ত্রী পুত্রের অপমান আমি নীরবে সইব না। যে সম্পত্তির লোভে রকিব চৌধুরী তোমাকে অন্যায়ভাবে লাঞ্ছিত অপমানিত করে তাড়িয়েছে,
তাকে সে সম্পত্তি ভোগ করতে দেবো না। সুদে আসলে সব চুকিয়ে দিতে হবে। দরকার হলে আমি তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। ষড়যন্ত্র, কনস্পিরেসি। আবার নতুন কি হলো বস? আমাকে পথের ফকির করা আয়োজন করেছে খান অ্যান্ড খান সলিসিটর। এর পেছনে ওই বেটা হারামজাদা দীপক চৌধুরী রয়েছে। এখন আমি বেশ বুঝতে পারছি সেদিন সে কেন বলেছিল এটা শুধু আমার অফিস নয়, এটা তার অফিস হতে পারে। ওটা একটা আস্ত শয়তান। একটু আগে খান অ্যান্ড খান থেকে টেলিফোন করে জানালো মিস্টার খান আসছেন মুখোমুখি কথা বলার জন্য। কেন স্যার? তুমি একটা অপরাধ। স্যার, সেদিন যদি দীপক চৌধুরীকে খতম করতে পারতে তাহলে কোনো ঝামেলাই থাকতো না। তা না, বীর পুরুষেরা মার খেয়ে লেজ গুটিয়ে পালিয়ে এসেছে। তুই একটা আসুন। সরি টু ডিস্টার্ব ইউ মিস্টার চৌধুরী। আমি খান এন্ড খান সলিসিটর ফার্মের পার্টনার ব্যারিস্টার আলম খান। একটু আগে আপনি টেলিফোন করেছিলেন আমাকে। জি, বসুন। থ্যাংক ইউ। মিস্টার চৌধুরী, কোর্টে মুখোমুখি হবার আগে আমি ভাবলাম আপনার সঙ্গে একবার সামনাসামনি আলাপ করা ভালো। যদি আপোষ মীমাংসা হয়ে যায় তাহলে আর লড়ালড়ি করে কি লাভ? আইন ব্যবসায়ী হয়ে ব্ল্যাকমেলিং এর পথ কেন বেছে নিলেন মিস্টার খান? মিস্টার চৌধুরী, আপনার কথাটা অত্যন্ত আপত্তিকর। আমার নোটিশে কোনো গলত নেই। আমার ক্লায়েন্ট 100% জেনুইন। ব্ল্যাকমেলের কোনো প্রশ্নই আসে না। মিথ্যা। নিশ্চয়ই কোন ইম্পোস্টারের খপ্পরে পড়েছেন আপনারা, নাইলে আপনারাই কোন দুষ্ট লোকের সাহায্যে আমাকে ব্ল্যাকমেল করে ফায়দা লুটতে চাইছেন। এভাবে তর্ক করে কোনো লাভ নেই। আমি আপনাকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাই। রাজীব চৌধুরীর স্ত্রী এবং তার পুত্রকে হিসেব মতো সম্পত্তির অর্ধেকটা বুঝিয়ে দিলে আপনার সঙ্গে কোনো বিবাদ নেই, কিন্তু অস্বীকার করলে আপনার সর্বস্ব দিয়েও আপনি রেহাই পাবেন না। আপনারা ব্ল্যাকমেল করতে চাইছেন, এই অভিযোগে আমি আপনাদের বিরুদ্ধে কেস করব। তাতে আপনার নিজের সর্বনাশ আপনি নিজেই ডেকে আনবেন। আমি আপনাকে আরো কটা দিন ভাববার সময় দিলাম। শেষবারের মতো আপনাকে সাবধান করে দিচ্ছি, ওভাবে নিজের সর্বনাশ নিজে ডেকে আনবেন না। চলে। আচ্ছা দাদু, চাচি যদি আবার ফিরে আসে তুমি তাকে চিনতে পারবে? হঠাৎ এমন বেখাপ্পা প্রশ্ন কেন কিরণ? ছোট বৌমা নিখোঁজ হয়েছে 25-30 বছর আগে। এখন তার ফিরে আসার কোনো প্রশ্নই ওঠে না। ধরো যদি ফিরে আসে, তুমি কি তাকে ছেলের বউ হিসেবে গ্রহণ করতে পারবে? ঠাঁই দেবে বাড়িতে? আর কেউ ওকে ঠাঁই না দিলেও আমি ঠাঁই দেব। একটা কথা শুনে রাখো দাদু, চাচি আর কোনো দিনই তোমাদের দয়া অনুগ্রহ বা আশ্রয় চাইবেন না, আমি ভালো করেই জানি। তুই জানিস মানে? তোমাদের জঘন্য ষড়যন্ত্রের শিকার হয়ে চাচি হেরে যাননি, বরং জয়লাভ করেছেন। যে সন্তান পেটে নিয়ে তিনি বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন, সে সন্তান শুধু মায়ের মুখ উজ্জ্বল করেনি, বরং এই চৌধুরী বাড়ির সমস্ত গর্ব খর্ব করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তুই এসব কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমাদের পাপের বোঝা আমার আর দীপকের মাঝখানে এসে দাঁড়িয়েছে। আমাদের প্রেম ভালোবাসাকে গলা টিপে মারতে। এসব হিয়ালির কিছুই তো আমি বুঝতে পারছি না। দীপককে? তোমারই ছোট ছেলে রাজীব চৌধুরীর একমাত্র সন্তান দীপক চৌধুরী। কি বললি? হ্যাঁ দাদু। কিরণ ওদের কাছে আমাকে নিয়ে চল। দীপক তো নিজেই এসেছিল তোমার কাছে, তুমি ওকে চিনতে পারোনি। কখন এসেছিল? কার সঙ্গে এসেছিল? বল কিরণ। কিছুদিন আগে সকালবেলা সকলের অগোচরে সে বাগানের মধ্যে তোমার সামনে এসে দাঁড়িয়েছিল দাদু। সেদিনে সেই যুবক দীপক চৌধুরী আমার রাজীবের সন্তান। হ্যাঁ দাদু। এখন বুঝতে পারছি কেন ওকে দেখে আমার বুকের মধ্যে একটা ধাক্কা লেগেছিল, কেন ওকে দেখে আমার রক্ত তো চঞ্চল হয়ে উঠেছিল। আমি ওকে চিনেছি কিরণ। অথচ বাবা ওকে খুন করার জন্য হন্যে হয়ে উঠেছে। কি রকিব দীপককে খুন করতে চায়? হ্যাঁ, দীপকের গায়ে যে আঘাতের চিহ্ন দেখেছিলেন তা বাবার ভাড়াটে গুন্ডাদের কীর্তি। ওরা ঢাকা থেকে ছুটে এসেছিল দীপককে খুন করার জন্য। না, তা কিছুতেই হতে পারে না। আমি রশিদ চৌধুরী এখনো বেঁচে আছি, আমি তা কিছুতেই হতে দেব না। দাদু। হ্যাঁ দাদু। স্যার, একটা খুব জরুরি খবর আছে। ব্যাংক দেনার দেয় রকিব চৌধুরী সাহেবের গুলশানের বাড়িটা বিক্রি করে দিতে। হোয়াট? পুরা
মুরাদ রকিব চৌধুরীর বাড়িটা আমার দরকার। মিল ফ্যাক্টরি কোনো কিছু আমি চাই না, ওগুলো সব তুই নিয়ে নে, শুধু আমি ওই বাড়িটা চাই এবং হোয়াট এভার ইজ দ্য প্রাইস। তাই হবে দীপ। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। রকিব চৌধুরী, একদিন তুমি আমার মাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আজ তোমাকে আমার মায়ের সামনে দিয়ে মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বলছি আমি খুবই দুঃখিত মিস্টার চৌধুরী, আপনার বাড়িটা ব্যাংকিয়ার কাছে বিক্রি করেছে, তিনি কালই দখল নিতে চাইছেন। আই এম সো সরি। মা, 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 তুমি একটু তৈরি হয়ে নাও তো। কেন রে? তোমার জন্য একটা বাড়ি কিনেছি। বাড়ি কিনলি তা আমাকে একটু দেখালে তো আছিস। তোমার পছন্দ হবে তাই এর আগে দেখাইনি, আজ তোমাকে দেখিয়ে অবাক করে দেবো বলে ঠিক করেছি। এই নাও তুমি। ওটা তোর কাছে রাখ, এখন আগে বাড়ি দেখবো। বেশ তো, তাহলে তৈরি হয়ে নাও। বাড়ির আগের মালিক আজ বাড়ি ছেড়ে চলে যাবে, যাবার আগে তোমাকে দখল দিয়ে যাবে মা। তোমরা এখানে কি চাও? পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে সাদের বাড়ি থেকে কি করে বেরিয়ে যান তা দেখবার জন্য। শাট আপ ইউ ফুল, বেরিয়ে যাও। শ্রদ্ধেয় রকিব চৌধুরী সাহেব, আজ থেকে 28 বছর আগে আপনার ছোট ভাই রাজীব চৌধুরীর বিধবা স্ত্রীকে রাত দুপুরে ঘর ছাড়তে বাধ্য করেছিলেন নিতান্ত অমানুষের মতো। অর্থ আর বৃত্তের লোভে আপনি সেদিন জানোয়ার হয়ে গিয়েছিলেন। এত বড় সাহস! গেট আউট! আই সে গেট আউট অফ মাই হাউস! Quiet! Don't shout, Mr. চৌধুরী। এ বাড়ি আর এখন আপনার নয়, এ বাড়ির মালিক আমি। বেরিয়ে যাও, নইলে দারোয়ান ডেকে জুতো পেটা করে তোমার ঘরে বের করবো। নো নো মিস্টার চৌধুরী, মাথা নিচু করে আপনাকে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এ বাড়ির মালিক ইনি আমার মা, আর এই হলো সেই দলিল। জুত চুরি কনস্পিরেসি ষড়যন্ত্র, তুমি সব জালিয়াত। চৌধুরী সাহেব, 28 বছর পর হলেও আমাকে তো না চেনার কথা নয়। না, আমি কাউকে চিনি না, চিনতে চাই না। তুমি তুমি খবরদার। আমার মা সম্বন্ধে একটি বেফাস কথা বললে আমি সহ্য করব না। কি হয়েছে? এখানে তো গোলমাল কিসের? ছোট বউ তুমি? কি আশ্চর্য! আপনি আমাকে চিনতে পেরেছেন? কেন চিনতে পারবো না ছোট বউ? তুমি কি বাড়ি কিনেছো? হ্যাঁ, আমি কিনেছি। আপনি তো মুহূর্তে আমাকে চিনতে পারলেন, কিন্তু আপনার স্বামী রকিব চৌধুরী সাহেব তো আমাকে চিনতেই পারলেন না। কারণ চিনলে বেজায় অসুবিধে, অনেক হিসেব নিকেশ দিতে হবে, অনেক কৈফিয়ত দিতে হবে। কিসের হিসেব নিকেশ? কিসের কৈফিয়ত? এই প্রতারক লোককে ছেলে সাজিয়ে তুমি আমাকে সর্বশান্ত করার ফোন দিয়ে, এটা তো বুঝি না। মায়ের ছেলে ষড়যন্ত্র করে আমাকে শ্বশুরের ভিটে থেকে তাড়িয়ে দিয়েছিলেন, জুলমত গুন্ডাকে লেলিয়ে দিয়েছিলেন আমার সর্বনাশ করার জন্য। রকিব চৌধুরী, ওকে ছেড়ে দে দীপু। এত বড় দুঃসাহস তোমার! দুঃসাহস আপনার? আমার ছেলেকে হত্যা করবার জন্য আপনি হন্যে উঠেছেন কেন? বলুন, জবাব দিন। কোথায় দীপকের অর্ধেক সম্পত্তি? কোথায় আমার অংশ? কোথায় গত 28 বছরের লাভের লক্ষ লক্ষ টাকা? জবাব দিন। দাবি? কিসের দাবি? তোমাদের কোনো দাবি আমি স্বীকার করি না। করতেই হবে, মাথা নুয়ে সব দাবি স্বীকার করতে হবে। এই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েও আপনার কোনো রেহাই নেই, কড়ায় গন্ডায় সব হিসেব দিতে হবে। আপনাকে আমি পথের ভিখারি করে ছাড়বো। আমার মায়ের অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। তাই নাকি? হিসেব নিকেশটা আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি ওকে গুলি করে মারবো। কে কাকে গুলি করে মারবে আমার বাড়িতে দাঁড়িয়ে? আর এত বড় বুকের পাটা! খবরদার, খবরদার! কি তুমি এর মধ্যে এসো না বাবা। প্রতারক দীপক আমাকে সর্বশান্ত করেছে। আমি
মেয়েকে গুলি করে মারবো। না না বাবা না, তুমি গুলি করলে সেগুলি আমার বুকে লাগবে। সরে দাঁড়া কিরণ, আমি বলতে সরে দাঁড়া। না, কিরণ সরবে না কিছুতেই। অর্থলোভী শয়তান, তুই কাউকে খুন করলে আমি হব তার প্রথম সাক্ষী। কর, গুলি কর, আমার বুকে গুলি কর যদি সাহস থাকে। কর গুলি, কর গুলি। ছোট বৌমা, ছোট বৌমা, বৌমা ঠাট্টা করছেন বুঝি? আমি তোমার সঙ্গে ঠাট্টা করব? চরম অপমান করতে তো আপনাদের বাধেনি। আপনারই চোখের সামনে মাসের পর মাস অকথ্য জুলুম করেছেন আপনার স্ত্রী। আপনারই চোখের সামনে তো আপনার স্ত্রী আর বড় ছেলে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে ঘর ছাড়তে বাধ্য করেছেন। তখন আপনি বাধা দেননি কেন? আর আজ 28 বছর পর বৌমা বলে ডাকছেন, এটা ঠাট্টা নয় তো কি? তোমার সব অভিযোগ আমি স্বীকার করে দিচ্ছি। আমি অক্ষমের মতো চেয়েছি, দেখেছি, কিন্তু বাধা দিতে পারিনি। আমার সেই অক্ষমতার জন্য আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি ছোট বৌমা। না, কাউকে ক্ষমা করে দিয়ে আমার মায়ের বুকের আগুন নেভানো যাবে না। আমি প্রতিশোধ চাই, নির্মম প্রতিশোধ। এই মুহূর্তে বাড়ি ছেড়ে আপনারা বেরিয়ে যান। যেমন খুশি তোমরা প্রতিশোধ নাও, আমি বাধা দেব না। ছোট বৌমা, শুধু একটি মাত্র অনুরোধ তোমাকে রাখতে হবে। আমাদের অপরাধের জন্য কিরণকে তুমি বিমুখ করো না। কিরণ? আমাদের পাপ ওর ভবিষ্যৎ গ্রাস করতে চলেছে, এটা তুমি হতে দিও না। আমি তোমার কাছে কিরণের সুখ ভিক্ষা চাইছি ছোট বৌমা। আমি পর করতে পারবো না কিছুতেই। চিরাক্ষণ এতদিন আমি চলে পড়ে মরছি, তা আজ তোকে বুকে নিয়ে চিরতরে নিভিয়ে দিতে চাই। আয় মা, আমার বুকে আয় মা, আয়। দীপু, দলিলটা দে তো। আমার মৃত স্বামী বড় ভাইকে আমি কিরণহীন করতে চাই না। আপনার বাড়ি আপনাকে ফিরিয়ে দিলাম। নিন নিন। চল মা, আয় দীপু। দাঁড়াও, আমাকে একটিবার দাদু বলে ডাকবি যে? আমি কি এতই জঘন্য অপরাধ করেছি? দাদু, দাদু, এ যে কি শান্তি, কি শান্তি। বৌমা, তুমি ওদেরকে মাফ করে দিও। আরেকটা কথা, আমার রাজীবের ছেলের বিয়ে লক্ষ্মীপুরের চৌধুরী বাড়িতেই হবে, নইলে ওর আত্মা শান্তি পাবে না। তাই হবে বাবা। দীপু, কিরণ, তোরা দাদুকে সালাম কর।